পোনয়ের আমলে কাব্য, লেখক সোহাগ। গল্পের প্রথম অংশ। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসির এক্সাম, এরপর কলেজে উঠে যাবে। চিন্তা করো না। ইরফান রেগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতে পারছে না। অসম্ভব। ডান আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপালে ছুঁয়ে নেমে এসেছে কনুই পর্যন্ত গোটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে থাকে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপরই হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবা বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে। তুমি মেনে নাও। ইরফান দু হাতে মাথার চুল টেনে বলল, উফ উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না। সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফুস করে শ্বাস ফেলল পেছন থেকে। ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতেই হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাআল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপির বাড়ি গ্রামে। মাঝে মাঝে আসা হয়, তবে এইবারে এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখতো না। বাবা, তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরিটা চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাচ্ছ? তারেক নেয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়। এরপর সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো, ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাআল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করল, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না। সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভুরু কুচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়ে যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ও ইরফান একই ভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল এখান সঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভুরু কুচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুলতেই ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে জ্বলে যাওয়ার পথে। উল্টো পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে এইভাবে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছু থাকতো না।
দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুদ্ধ হুঁশ ফেরে। তারিক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাতে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছ? শুধু মাথা নাড়ল। মানে বুঝেছে, কিন্তু কি বুঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপটা বোঝে না দুজনেই যে এক গোয়ালের গরু, দুজনের রাগ যে সমান সমান। বাপ বলছে বিয়ে দিবে, মানে দিবেই। বেটা বলছে বিয়ে করবে না, মানে করবেই না। তাহলে জিতবে ডাকে হুঁ? একটু থেমে গম্ভীর ভাবনা থেকে নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, কিন্তু ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাড়-ত্যাড়া বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাড়-ত্যাড়া টুপ করে এসে কোথা থেকে যে পড়ল। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়েরার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে, যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজকে তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার, ছাড়া আর কী বা হবে? এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলেই হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়েরা বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মায়রার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপুর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপুর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়রার পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের গিরার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়রা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তার পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পড়ল পানিতে ভরে উঠেছে, যেন টুকা দিলেই টপাটপ পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দু হাতের তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়রার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়রা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কি না তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়রা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়রার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং আহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল। যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন।
ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোকটা তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছুবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসহ্য লোক যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপুর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতে তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথার ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখব্বয়ে গভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়েরা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরের ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনও এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝলো না। কিছুক্ষণ পর মায়েরার মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল। পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়রার চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মণি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা কালো, কিচকিচ চাপ দাড়ির, গাঢ় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখবয় গম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কারোর সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের উপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখাব্বয় থেকে নড়চড় হয় না। মায়রার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথায় ইরফান ভুরু কুঁচকে তাকালো মায়রার দিকে। গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়রা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফোয়াট করছেন? ইরফান আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হেই লিসেন, জাস্ট স্টপ। মায়রা বিরক্ত হলো। বাদামি চোখের মণি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতন ঘাস সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ঝাড়ছে। মায়রা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, এই বিদেশি বিড়াল, এই বাংলাদেশের ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে। মায়রা একটু ভয় পেল না হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে। আমাকে ছুটে আসছে শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়রার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়রার খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো, বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো। মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে।
ইরফানের গম্ভীর মুখাবয়ের কোনো পরিবর্তন নেই, এক মনে ফোন স্কল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভুড়ো কুচকিয়ে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব, এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝলো এ খাবে না, নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটে ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারের চায়ের দোকানের মৃদুভাব আলো ইরফানের মুখে এসে পড়ছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে ক্রাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বালি চাপা দিয়ে দেব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে যায়। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কোথায় যায়। ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে, প্রেশার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন, বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়েরার মা ভুরু কুচকে তাকায়, ছেলেটা তার সাথে একবার কথাও বলল না, তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তেই এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়িতে বউ এখন। সে চিন্তামুক্ত, মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়ল। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবে? ভাবনার মাঝেই মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বুলায়। মায়রা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই, তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়রার চোখ থেকে টুপটাপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এইভাবেই উঠে পড়ে লাগে। মায়রার মা কিছু বলতে পারলেন না। মায়রা রাগ টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে এলো। মায়রার মা ছলো ছলো দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামীর যেন মায়রার প্রতি বিরক্তের মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়রার যেভাবে থেকেছে এর চেয়ে ভালো তো থাকবে। মা হয়ে আর কি বা চায় মেয়ের জন্য? চলবে ইনশাআল্লাহ।